সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। দশম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা চতুর্থ অধ্যায় সম্পর্কে পড়ব। চতুর্থ অধ্যায় গৃহ সম্পদের ব্যবস্থাপনা। পাঠ উপস্থাপনায় আমি আয়েশা সিদ্দিকা, সহকারী শিক্ষক, গার্হস্থ্য বিজ্ঞান, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। প্রথমে আমরা দেখে নিই আজকে অধ্যায় শেষে আমরা কি কি জানতে পারবো। দেখে নিই শিখন ফলে কি কি রয়েছে। সময় ও শক্তি ব্যবস্থাপনা সম্পর্কে জানতে পারবে, বাজেটের ধারণা গুরুত্ব সম্পর্কে জানতে পারবে, বাজেট তৈরির নিয়ম বর্ণনা করতে পারবে। এরপরে আসি আলোচ্য বিষয়ে। আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব, প্রত্যেকে খাতা কলমে অবশ্যই আলোচ্য বিষয়টা তুলে নিবে। আলোচ্য বিষয় কি কি থাকছে? বাজেট, বাজেটের প্রয়োজনীয়তা, খাত, বাজেট তৈরির নিয়ম, সময় তালিকার প্রয়োজনীয়তা, কাজ সম্পর্কে ধারণা জন্মে সময় মতো কাজ করার অভ্যাস, কাজ সম্বন্ধে অভিজ্ঞতা, অবসর বিনোদন, কাজের দক্ষতা, সময় তালিকার বিবেচ্য বিষয়, বিবেচ্য বিষয়ের মধ্যে রয়েছে তালিকা প্রস্তুত, শক্তি ব্যবস্থাপনা। আশা করি প্রত্যেকে আলোচ্য বিষয়টা তুলে নিয়েছো। প্রথমে আসি বাজেট। বাজেট সম্পর্কে আমাদের কম বেশি সকলেরই ধারণা রয়েছে, কারণ আমরা প্রাথমিকভাবে বাজেট সম্পর্কে সবাই জানি যে অর্থ ব্যয়ের পূর্ব পরিকল্পনা। আমি অর্থটা কিভাবে ব্যয় করব সেটার যে পূর্ব পরিকল্পনা, সেটাই হচ্ছে বাজেট। বাজেটের মধ্যে দেখো রয়েছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেগুলো আমাদের ছোট কোশ্চেন, জ্ঞানমূলক প্রশ্ন অথবা এমসিকিউ হিসেবে আসে। সেই বিষয়গুলো আমি এখানে তুলে ধরেছি, তোমরা একটু খেয়াল করো। যে বাজেটে আয় ব্যয় সমান তাকে সুষম বাজেট বলে। যে বাজেটে আয়ের চেয়ে ব্যয় বেশি হয় তাকে ঘাটতি বাজেট বলে। যে বাজেটে আয়ের চেয়ে ব্যয় কম হয় তাকে উদ্বৃত্ত বাজেট বলে। তোমরা কি বলতে পারো সবচেয়ে ভালো বাজেট কোনটি? অবশ্যই তোমরা বলতে পারবে সবচেয়ে ভালো বাজেট হচ্ছে উদ্বৃত্ত বাজেট। যেটা আমার আয়ের চেয়ে ব্যয়টা কম হয় সেটা হচ্ছে উদ্বৃত্ত বাজেট। উদ্বৃত্ত বাজেটের ক্ষেত্রে আমরা কিন্তু সঞ্চয়টা করতে পারি, আর যদি ব্যয়টা বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা সঞ্চয়ের জন্য কিছুই রাখতে পারি না। এরপরে আসি বাজেটের প্রয়োজনীয়তা। বাজেটটা আমাদের কেন প্রয়োজন? দেখো কি রয়েছে, পরিবারের আয় ব্যয় সম্বন্ধে ধারণা দেয়। বাজেটের মাধ্যমে আমরা জানতে পারি পরিবারের আয়টা কেমন এবং ব্যয়টা কেমন, সে সম্পর্কে ধারণা কিন্তু আমরা পেয়ে থাকি। অপচয় রোধ করে সচ্ছলতা আনে। আমি যদি বাজেট করে অর্থটা ব্যয় করি তাহলে আমার পরিবারে কিভাবে সচ্ছলতাটা আসবে? আমার আয়ের মধ্যেই পরিবারের ব্যয়টা সচ্ছলভাবে চলে যাবে। ভবিষ্যতে সঞ্চয়ের ব্যবস্থা নিতে সাহায্য করে। বাজেট করে যখন আমি অর্থ ব্যয় করব তখন অবশ্যই সঞ্চয়ের জন্য কিছু অর্থ আমার থাকবে। গুরুত্বপূর্ণ চাহিদাগুলো অগ্রাধিকারের ভিত্তিতে পূরণ করে। এটা বলতে বোঝাচ্ছে যেটা আমার সবচেয়ে বেশি প্রয়োজন সেটাকে আমি গুরুত্ব দিব প্রথমে, সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারপরে কম গুরুত্বপূর্ণ, তারপর একদম যেটা গুরুত্বপূর্ণ কম সেটাকে আমরা প্রাধান্য দেব। এক কথায় বাজেট যখন করবো আমরা তখন গুরুত্ব অনুযায়ী সেটাকে সাজাবো। মিতব্যয়ী হতে সাহায্য করে। পরিবারের সদস্যদেরকে মিতব্যয়ী হতে সাহায্য করে যদি আমরা বাজেট করে অর্থটা ব্যয় করি। সময় ও শক্তি সাশ্রয় হয়। বাজেট করে যখন আমি কোনো কিছু করব অবশ্যই সেটা আমার পরিকল্পিত ভাবে কিন্তু হবে, সেক্ষেত্রে আমার সময় এবং শক্তি দুটোই কিন্তু বেঁচে যাবে। যদি আমি পরিকল্পনা ছাড়াই বাজারে কোনো কিছু কিনতে যাই সেক্ষেত্রে আমাকে খুঁজতে হবে, চিন্তা করতে হবে আমি কি কিনবো। আর আমি যদি সেটা পুরোপুরি পরিকল্পিত ভাবে একটা লিস্ট তৈরি করে নিয়ে যাই সেক্ষেত্রে কিন্তু আমাকে খুঁজতে হবে না বেশি, সেক্ষেত্রে আমার সময় কম ব্যয় হবে, শক্তিও কম ব্যয় হবে। সকল চাহিদা পূরণ করে সন্তুষ্টি দিতে পারে। পরিবারের সকল সদস্যদের চাহিদা কিন্তু সমানভাবে পূরণ করা সম্ভব যদি আমি বাজেটটা তৈরি করি। এরপরে আসি বাজেটের খাত। বাজেটের খাত বলতে আমরা কোন কোন খাতের জন্য বাজেটটা তৈরি করব। প্রথমেই আসছে আমাদের খাদ্য।
খাদ্য কিন্তু আমাদের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম একটি প্রধান অংশ। যে খাদ্য, বাসস্থান, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, সদস্যদের ব্যক্তিগত কার্যাবলী, অন্যান্য খরচ, এরপরে সব শেষে আসছে আমার প্রয়োজনীয় সবকিছু মেটানোর পরে আসছে সঞ্চয়। বাজেট তৈরির নিয়ম। বাজেটটা আমরা কিভাবে তৈরি করব, কিসের ভিত্তিতে তৈরি করব, সেটা আমাকে জানতে হবে। বাজেটটা তৈরির নিয়মটা কি আমরা দেখে নিই। প্রথমে কি আছে, মাসিক ভিত্তিতে করা। আমি বাজেটটা প্রধানত মাসের ভিত্তিতে করব, সাপ্তাহিক নয়। প্রথমে আমরা মাসের ভিত্তিতে করব। যখন আমরা বাজেটটা করব তারপরে কি আসে, পরিবারের সদস্যদের প্রয়োজনীয় দ্রব্য ও সেবাকর্মের একটি তালিকা নির্ধারণ করতে হবে। যখন আমি বাজেট করব তখন পরিবারের সদস্যদের মতামত নিয়ে তাদের প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে জেনে আমাকে বাজেটটা করতে হবে। তাহলে পরিবার সকল সদস্যদের চাহিদা কিন্তু পূরণ করা সম্ভব হয়। এটা কিন্তু আমরা ইতিপূর্বে পড়ে এসেছি। তালিকাভুক্ত করার আগে সব জিনিসের বাজার দর জানতে হবে। তালিকাভুক্ত যখন আমি করব, প্রত্যেকটা জিনিসের আনুমানিক নয়, একদম পারফেক্ট যেটা বাজার মূল্য, বর্তমান যেটা বাজার মূল্য, সেটা আমাকে জেনে বাজেটটা তৈরি করতে হবে। তা না হলে বাজেটে যদি কম বেশি হয়, আমার আয়ের থেকে কিন্তু ব্যয়টা বেশি হয়ে যাবে। আনুমানিক আয়ের সাথে ব্যয়ের সমতা রক্ষা করতে হবে। প্রথমে পরিবারের আয়টা নির্দিষ্ট করতে হবে যে আমার পরিবারের আয়টা কতটুকু, তার মধ্যে আমাকে ব্যয়টা নির্ধারণ করতে হবে। সবচেয়ে ভালো যদি আমরা আয়ের থেকে ব্যয়টা একটু কম করতে পারি। তবে এর মধ্যেও একটা কথা রয়েছে, পরিবারের সকল সদস্যের চাহিদা কিন্তু পূরণ করতে হবে। আমি ব্যয়টা কমাতে গিয়ে কারো চাহিদা পূরণ করছি, কারো চাহিদা পূরণ করছি না, এটা করা যাবে না। প্রত্যেকের চাহিদাকে গুরুত্ব দিতে হবে এবং অগ্রাধিকারের ভিত্তিতে সাজাতে হবে কোন বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ, কোনটাকে অগ্রাধিকার আমাকে দিতে হবে। যেমন কেউ যদি অসুস্থ হয়, তাকে কিন্তু চিকিৎসা করাতে হবে। সেটা যদি আমি মনে করি এই মাসে করবো না পরের মাসে করবো, তাহলে কিন্তু হবে না। এটাকে গুরুত্ব দিতে হবে। কোন খাতে কত ব্যয় করা যাবে তা নির্ধারণ করতে হবে। এইখানেও বিষয় আসছে, কোন খাতে কত ব্যয় করব আমি। আমাকে খাদ্য খাতে কিন্তু বেশি ব্যয়টা করতে হয় আমাদের। সেক্ষেত্রে যদি আমি খাদ্যটাকে আগে না নিয়ে আমি বস্ত্র খাতে বেশি ব্যয় করি, তাহলে কিন্তু হবে না। এটাকে আমরা বাজেট যখন তৈরি করব, সেই নিয়মের মধ্যে পড়ছে আমাদের কোন খাতে কত ব্যয় করতে হবে তা নির্ধারণ করা। পরিশেষে বাজেটটিকে পরীক্ষা করে দেখতে হবে যেন তা বাস্তবায়ন করা যায়। আমি যে এতগুলো নিয়ম অনুসরণ করে বাজেটটাকে তৈরি করব, পরিশেষে সেটা যদি বাস্তবায়িত না হয়, তাহলে আমার এই বাজেটটা করা কি হবে, একদম অনর্থক, সফল হবে না। এজন্য আমাকে অবশ্যই সেটা পরীক্ষা করে দেখতে হবে আমি যে বাজেটটা করেছি সেটা কি বাস্তবায়ন করা আদৌ সম্ভব নাকি সম্ভব না। আশা করি প্রত্যেকে এই বাজেট অংশটা বুঝতে পেরেছ। এরপরে আসছি সময় তালিকার প্রয়োজনীয়তা। এই অধ্যায়ের মধ্যে আমরা কি কি পড়ছি, বাজেট, সময় এবং শক্তি সম্পর্কে। তো বাজেট অংশটা এ পর্যন্তই শেষ। তো বাজেট অংশ থেকে আশা করি কারো কোনো কোশ্চেন নেই, কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছ। এরপরে আসে সময় তালিকার প্রয়োজনীয়তা। এর মধ্যে কি আছে, কাজ সম্পর্কে ধারণা জন্মে। কাজ সম্পর্কে ধারণা জন্মে বলতে বোঝাচ্ছে কোন কাজটা কেমন হবে, সেই কাজ সম্পর্কে আমার ধারণাটা চলে আসবে যদি আমি সময় তালিকা করি আর কি। সময় তালিকার প্রয়োজনীয়তা এটাই যে কাজ সম্পর্কে ধারণা জন্মাবে। সময় মতো কাজ করার অভ্যাস হয়। যখন আমি সময় তালিকা করে কাজ করব, তখন সেটা আমাদের কি হবে, একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে এবং ভবিষ্যতেও কিন্তু এই অভ্যাসটা থেকে যাবে যে সব কাজ আমি সময়ের মধ্যে শেষ করছি। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো কাজ সময়ের মধ্যে শেষ করা। সময়ের সাথে কাজের সম্পর্ক সম্বন্ধে ধারণা বাড়ে। সময় এবং কাজের সম্পর্কটা, কোন কাজটা কোন সময় করলে বেশি ভালো হয়, এটা কিন্তু আমাকে বুঝতে হবে। আমি যদি মনে করি অসুস্থ হয়েছে, চিকিৎসকের কাছে নিয়ে যাব, এখন নিয়ে যাব না পরে, স্কুলে যাওয়ার সময়, এই বিষয়গুলো কিন্তু আমরা পরিবর্তন করতে পারি না। যেমন দুপুরবেলা ধর্মীয় কাজ করা, সেটা কিন্তু আমাকে ওই সময়ে করতে হবে। কিন্তু আমি যদি মনে করি আমি ঘুমানোর সময়টা চেঞ্জ করব, আমার পড়ার সময়টা প্রয়োজনে চেঞ্জ করে নিব, বিনোদনের সময়টা পরিবর্তন করব, এটা কিন্তু আমরা করতে পারি। কাজের প্রয়োজনীয় সময় সম্বন্ধে অভিজ্ঞতা হয়। এরপর কি আছে, অবসর বিনোদন সম্ভব হয়। সময় তালিকা করে কাজ করলে আমার সকল কাজ কিন্তু সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে।
সেক্ষেত্রে আমার কিন্তু অবসর বিনোদনের একটা সময় থেকে যাবে, যেটাতে আমি মাইন্ড ফ্রেশ করার জন্য যদি অবসর বিনোদনের ব্যবস্থা করা হয়, তাহলে পরবর্তীতে নতুন করে কাজ করার যে উৎসাহ বা উদ্দীপনা সেটা কিন্তু চলে আসে। আর যখন পরপর কাজ করতে থাকি, সেক্ষেত্রে কিন্তু একঘেয়েমি চলে আসে, তখন কাজের প্রতি একটা বিরক্তি ভাব বা আগ্রহ কিছুই থাকে না। অনিচ্ছাকৃত কাজ করলে সে কাজ কিন্তু ভালো হয় না বা সফল হওয়ার সম্ভাবনাও থাকে না। কাজের দক্ষতা ও গতিশক্তি বাড়ে। সময় তালিকা করে যখন কাজটা করা হচ্ছে, তখন কিন্তু পরবর্তীতে তার কি হয়, কাজের দক্ষতা বেড়ে যায় এবং গতিশীলতা আসে। যখন প্রতিদিন আমি সময়ের মধ্যে কাজটা করছি, তখন সেই কাজটা, যে কাজটা আমার 10 মিনিটে হতো, আস্তে আস্তে কিন্তু সেই কাজটা সময়টা কমে আসবে, কারণ আমি প্রতিনিয়ত এই সময়ের মধ্যে শেষ করছি। তখন সেই কাজটা আমার 9 মিনিট 8 মিনিট এভাবে কমে আসবে। এটা আসলে কি দক্ষতা বা গতিশীলতা, সেটা শুধুমাত্র সময় তালিকার মাধ্যমে সম্ভব। এরপরে আসে সময় তালিকার বিবেচ্য বিষয়। দৈনিক করণীয় কাজগুলো ঠিক করতে হবে। প্রতিদিন আমি যে কাজগুলো করব, সেই কাজগুলোকে ঠিক করতে হবে যে কোন কোন কাজ আমি করব। গুরুত্ব অনুসারে কাজগুলোকে সাজাতে হবে। প্রত্যেকটা নিয়মে গুরুত্ব অনুসারে আমাকে সাজাতে হবে। কোন কাজটা বেশি গুরুত্বপূর্ণ সেটাকে আমার প্রথমে রাখতে হবে। এভাবে পর্যায়ক্রমে আমাদেরকে কাজগুলোকে সাজাতে হবে। অবসরের ব্যবস্থা থাকতে হবে। আমরা এর আগে পড়ে আসলাম যে অবসর বিনোদনের ব্যবস্থা। এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা গার্হস্থ্য বিজ্ঞানের যে অধ্যায়গুলো পড়ি, প্রায় অংশে আছে আমাদের যে কাজের ফাঁকে ফাঁকে বিনোদনের ব্যবস্থা বা ভারী কাজের পর হালকা কাজ করা। এতে কি হয়, শারীরিকভাবে আমরা সুস্থ থাকতে পারি, মাইন্ডও ফ্রেশ থাকে, মানসিকভাবে আমরা সুস্থ থাকতে পারি। নমনীয় হতে হবে। সময় তালিকাটা আমার এমন হবে না যে অনমনীয়, যে সময়টা আমার দেওয়া আছে সেই সময়ে করতে হবে, আমি পরিবর্তন করতে পারবো না চাইলেও, কারণ কোনো অ্যাক্সিডেন্ট হতেই পারে, কারণ আমাকে সময়টা চেঞ্জ করতেই হতে পারে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই নমনীয় বলতে যেটা পরিবর্তন আমরা করতে পারবো, সেই বিষয়টা আসছে। সদস্যদের সুযোগ সুবিধা বিবেচনা করতে হবে। আমি এমন ভাবে সময় তালিকাটা করবো না যে পরিবারের সদস্যদের অসুবিধা করে, তাদের মতামত নিয়ে তাদের সুবিধা অসুবিধা দেখে কিন্তু সময় তালিকাটা করতে হবে। কঠিন কাজের পর হালকা কাজ দিতে হবে। অবশ্যই কঠিন কাজের পর হালকা কাজ রাখতে হবে, যেন একঘেয়েমি ভাবে কঠিন কাজ করতে করতে খুব ক্লান্তি বোধ না চলে আসে। এই ক্লান্তিটা দূর করার জন্য কঠিন কাজের পর হালকা কাজ দিতে হবে। আশা করি সময় তালিকা সম্পর্কে তোমরা বুঝতে পারলে। এরপরে কি আছে, দৈনিক সময় তালিকা প্রস্তুত। দৈনিক সময় তালিকা প্রস্তুতটা তোমাদের বই দেওয়া আছে, ওইটা যে স্টুডেন্টদের সময় তালিকাটা, যে সকাল থেকে তুমি রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কোন সময় কি কি করো। ঘুম থেকে ওঠা, দাঁত মুখ চোখ ধোয়া, তারপরে নাস্তা করা, স্কুলে যাওয়া, এক কথায় পর্যায়ক্রমে সবগুলো সাজানো আছে এবং সময় দিয়ে সাজানো আছে যে কোনটার পর কোনটা তুমি করবে। তো সময় তালিকার পরে আসছে আমাদের শক্তি ব্যবস্থাপনা। শক্তি ব্যবস্থাপনা প্রথমে বিবেচ্য বিষয়। কর্মতালিকা অনুসরণ। কর্মতালিকা অনুসরণ করতে হবে। ভারী কাজের পর হালকা কাজ বা বিশ্রামের ব্যবস্থা রাখা। শ্রম লাঘব যন্ত্রের ব্যবহার করে শক্তির অপচয় রোধ করা। শ্রম লাঘব যন্ত্র, আমরা যে বর্তমানে কিন্তু সবকিছুই শ্রম দিয়ে করি না। যেমন আমরা কি করি, আগে আমাদের মারা কি করেছে, শিলপাটাতে মশলা বেটেছে, এখন কি শিলপাটা ব্যবহার করতে হয় না, এখন ব্লেন্ডার ইউজ করা হয়। তাহলে শ্রম তো লাঘব হয়েছে আমাদের। এখন কি করে, প্রেসার কুকার ইউজ করা হয়, রাইস কুকার ইউজ করা হয়। ঘর মোছার জন্য আমরা কিন্তু আর কাপড় ব্যবহার করি না, এখন মপ ইউজ করা হয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের শ্রমটা অবশ্যই লাঘব হচ্ছে, শ্রমটা কিন্তু কমে এসেছে। কাজের সময় 2 হাত ব্যবহার করা। অবশ্যই 2 হাতে কাজ করলে সেক্ষেত্রে শক্তি কিন্তু কম খরচ হয় এবং শরীরের উপর যে প্রেসারটা সেটাও কিন্তু কম পড়ে। পরিবারের সদস্যদের মধ্যে কাজ বন্টন করা। পরিবারের সদস্যদের মধ্যে বয়স, কর্মদক্ষতা, আগ্রহ এসব অনুযায়ী কর্ম বন্টন করতে হবে। পরিবারের সদস্যদের, এক কথায় যারা কাজটা করতে শিখেছে নিজের কাজটাই নিজেরা যেন করে, তাহলে যিনি গৃহ ব্যবস্থাপক থাকেন তার কিন্তু
অনেকটা একটু রিল্যাক্স করার সময় থাকে। এরপরে আসছে শক্তির সুষ্ঠু ব্যবহারের প্রয়োজনীয় কৌশল। কিভাবে শক্তিটাকে সুষ্ঠুভাবে আমরা ব্যবহার করতে পারবো তার প্রয়োজনীয় কিছু কৌশল অবলম্বন আমাদেরকে করতে হবে। সেই কৌশলের মধ্যে কি রয়েছে? দেহের সঠিক অবস্থান ও সঠিক গতি রক্ষা করে কাজ করা। কাজের জায়গাটা এমন হবে যেন সেখানে আমি স্বাচ্ছন্দ্যে কাজটা করতে পারি। ছোট্ট জায়গাতে বড় কোনো কাজ কিন্তু করা সম্ভব নয়। দেহের সঠিক আকৃতির অঙ্গভঙ্গি যেন ঠিক রেখে কাজ করা যায়। সেক্ষেত্রে আমাদের সময় শক্তি দুটাই কিন্তু বাঁচে। শারীরিকভাবে কিন্তু সে সুস্থ থাকে। যখন খুব কষ্ট করে একটা কাজ করা হচ্ছে সেক্ষেত্রে তার শরীর থেকে প্রয়োজনের অতিরিক্ত শক্তি কিন্তু ব্যয় হয়ে যাচ্ছে, সেটা যেন না হয়। কাজের সঠিক স্থান ও সঠিক সরঞ্জামের ব্যবহার করা। আমার যে কাজের জন্য যে সরঞ্জামটাই প্রয়োজন ঠিক সেটাই আমরা ব্যবহার করব। এক কথায় সঠিক স্থান, যে কাজের জন্য যেমন স্থান প্রয়োজন ঠিক তেমন স্থানকে নির্বাচন করতে হবে এবং সঠিক সরঞ্জাম ব্যবহার করতে হবে। সঠিক পদ্ধতিতে কাজ করা। কাজের সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে। আমি যদি ভুল পদ্ধতিতে কাজটা করি সেটাও শক্তির অপচয় হয়। এটা আমাদের শক্তি ব্যবহারের যে সুষ্ঠু কৌশল আর কি, সুষ্ঠু ব্যবস্থাপনার কৌশল, সেটাই কিন্তু আমরা এখানে করছি। এক কথায় শক্তিকে সুষ্ঠুভাবে কিভাবে আমরা ব্যবহার করতে পারবো সেই প্রয়োজনীয় কৌশলগুলো আমরা অবলম্বন করছি। কি কি কৌশল এখানে সেগুলো দেওয়া আছে। আমরা এই 5টা কৌশল কিন্তু অবলম্বন করতে পারি। এর মধ্যে রয়েছে আরেকটি, ব্যবহৃত সামগ্রী পরিবর্তন করা। ব্যবহৃত সামগ্রী পরিবর্তন করা বলতে আমরা টেবিল ক্লথে কাপড় যদি ইউজ না করি, কাপড়ের ওয়ালপেপার না ইউজ করে প্লাস্টিকের ওয়ালপেপার যদি ইউজ করি তাহলে কিন্তু আমাদের সময় এবং শক্তি কিছুটা হলেও বাঁচে। কারণ কাপড়টা ময়লা হলে, নোংরা হলে সেটাকে পরিষ্কার করার জন্য কিন্তু বেশি পরিশ্রম করতে হয়। আর প্লাস্টিকেরটা একটা কাপড় দিয়ে মুছে দিলে কিন্তু পরিষ্কার করা সম্ভব হয়। এক কথা সহজে পরিষ্কার করা যায়। উৎপাদিত সামগ্রীর মান পরিবর্তন করা। এর মাধ্যমে কিন্তু আমাদের শক্তি অপচয়টা রোধ করা সম্ভব বা শক্তি সুষ্ঠু ব্যবহার করা সম্ভব। যেমন আমি সালাদের জন্য শসা কাটবো, সেটা যদি আমি ঝুড়ি করে কুচি করে না কেটে সেটা যদি স্লাইস করে কাটি তাহলে আমার সময় এবং শক্তি অবশ্যই বাঁচবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অধ্যায় সম্পর্কে বুঝতে পেরেছো। কারো কোনো কোশ্চেন অবশ্যই নেই। মূল্যায়ন পর্বে প্রশ্নগুলো অবশ্যই তোমরা অ্যান্সার করতে পারবে। তো চলে যাচ্ছি মূল্যায়ন পর্বে। দেখো মূল্যায়নে কি থাকছে। বাজেট কি? বাজেট কি সেটা কিন্তু আমরা পড়ে এসেছি। বাজেটটা কি? অর্থ ব্যয়ের পূর্ব পরিকল্পনা। এটা প্রত্যেকেই জানো। আমি আশা করি প্রত্যেকেই 5টা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে। বাজেট তৈরি কয়েকটি নিয়ম মানতে হয়। বাজেট তৈরিতে আমাদের 6টি নিয়ম রয়েছে। সেই নিয়মগুলো মেনে বাজেটটা তৈরি করতে হয়। শক্তিটা কি? শক্তিটা হচ্ছে পরিবারের একটি মৌলিক সম্পদ। শক্তি কিন্তু মৌলিক একটা সম্পদ এবং সেটা পারিবারিক সম্পদ। সুষম বাজেট কাকে বলে? আমরা কিন্তু পড়ে এসেছি সুষম বাজেটটা কি। পরিবারের আয় এবং ব্যয় সমান হলে সেটা হচ্ছে সুষম বাজেট। উদ্বৃত্ত বাজেট কাকে বলে? উদ্বৃত্ত বাজেটটা হচ্ছে যেটা আমার পরিবারের মোট আয় সেটা থেকে ব্যয়টা কম হবে, সেটা হচ্ছে উদ্বৃত্ত। মানে ব্যয় করার পরে আমার যেটা বেঁচে যাবে বা থেকে যাবে সঞ্চয়ের জন্য সেটা, সেই বাজেটটা হচ্ছে উদ্বৃত্ত বাজেট। তো শিক্ষার্থী বন্ধুরা প্রত্যেকেই ক্লাসটা মনোযোগ দিয়ে শুনেছো। আগামী দিন এই অধ্যায়ের উপর টপলেস রয়েছে। প্রত্যেকে বাসায় ভালো করে চর্চা করবে। ক্লাসটা মনোযোগ দিয়ে শোনার জন্য এবং পরবর্তী ক্লাস শোনার আমন্ত্রণ জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।